বাংলাদেশের বিরুদ্ধে ভারত অপপ্রচার চালাচ্ছে, যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনাকে দেশটি আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের বর্তমান অর্জনকে নির্দিষ্ট কিছু ব্যক্তি নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি সংস্কার কাজ নিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। বিতর্কিত ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিতর্কিতদের ষড়যন্ত্রে নির্বাচন যেন বিলম্বিত না হয় সে বিষয়েও সরকারকে সতর্ক করেছেন তিনি। সকালে রাজধানীর ভাসানী মিলনায়তনে ওলামা দল ঢাকা মহানগর উত্তরের এক অনুষ্ঠানে কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তার দাবি, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে, তাই রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি নির্বাচনের কাজও এগিয়ে নিতে হবে সরকারকে। এ সময় নিজেদের মধ্যে ঐক্য আরও মজবুত করার তাগিদ দেন বক্তারা। জনগণের আন্দোলনের সরকার, কিন্তু কিছুটা যেন ষড়যন্ত্রের আভাস পাচ্ছে। এই সরকারকে অবিচলিত করার জন্য, এই সরকারকে নস্যাৎ করার জন্য, এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি দলকে অর্থাৎ এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 3 মাসে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ পর্যন্ত 6,000-এর বেশি অবৈধ অস্ত্র ও প্রায় 2 লক্ষ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এসব অপরাধে জড়িত 2,500 জনকে গ্রেপ্তার করেছে বাহিনী। সকালে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। বলেন, সরকার পতনের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 600-র বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বাহিনী। এছাড়া 700-র বেশি বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়েছে। পোশাক কারখানা চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে দেশের 2089টি পোশাক কারখানার মধ্যে প্রায় সবগুলোই চালু রয়েছে বলেও জানান এই সেনা কর্মকর্তা। অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। আমরা মনে করি যে এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়াটা বেটার। 600-রও অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেনাবাহিনী অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা, বিভিন্ন অপরাধী এবং নাশকতামূলক কাজের ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেফতার করার কাজেও সম্পৃক্ত রয়েছে। পা হারিয়েছেন 13 বছর। হত্যা চেষ্টা মামলায় বিচার পেতে দিনের পর দিন ঘুরেও পাননি সুষ্ঠু বিচার। উল্টো পেয়েছেন হুমকি, শিকার হয়েছেন নানা হয়রানির। 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন এবার দ্বারস্থ হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। চাইছেন র্যাবের বিলুপ্তি। বিশ্লেষকদের মতে র্যাবের কারণে সমালোচিত হচ্ছে সামরিক বাহিনীও। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লিমন হোসেনের একটি পা আসল, অন্যটি কৃত্রিম। সেদিনে 16 বছরের কিশোর ঝালকাঠির লিমন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু কোন অভিযোগে র্যাব সেদিন তার পায়ে গুলি চালিয়েছিল তা এখনও জানেন না তিনি। যে আমাকে ধরে শার্টের কলার ধরে গুলি করলো, তাহলে আমাকে ধরার পরেও কি গুলিটা করা খুব জরুরি ছিল? গুলিতে পা হারানোর পর উল্টো তার বিরুদ্ধেই অস্ত্র ও সরকারি কাজে বাধা সংক্রান্ত 2টি মামলা করে র্যাব। 2013 সালে সেসব মামলা থেকে অব্যাহতি মিললেও তার করা হত্যা চেষ্টার মামলার বিচার মেলেনি, বরং তুলে নিয়ে হুমকি দেয়া সহ এলাকায়ও শিকার হন হয়রানির, যে কারণে লুকিয়ে থাকতে হতো তাকে। জিয়াউল হাসান আমাকে 2বার এনটিএমসিতে ডেকে নিয়ে গেছিল,
নিয়ে উনি মানে খুব ঠান্ডা মাথায় আমাকে বোঝানোর চেষ্টা করেছে। তখন এই যে এসকে সিনহাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, বললো যে দেখো আজকে প্রধান বিচারপতি তাকে আমরা বাংলাদেশ থেকে বের করে দিছি, সেক্ষেত্রে যে তুমি একটা সাধারণ ছেলে, গ্রামের ছেলে, তোমার মামলায় কিছুই হবে না, তুমি মামলা তুলে নাও। লিমনের মতো র্যাবের এমন কর্মকাণ্ডের শিকার অনেকেই, তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন 9 র্যাব কর্মকর্তার বিচারসহ বাহিনীটির বিলুপ্তি চান তিনি। নির্বিচারে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি, ডাকাতি, বুড়ি বুড়ি অভিযোগ আছে। তো আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এত অভিযোগের পরেও র্যাবকে আসলে রাখতে হবে কেন? বিশ্লেষকরাও বলছেন র্যাবের মতো বাহিনীর কোনো প্রয়োজন নেই। র্যাব এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা ব্যান করা উচিত। কারণ যে কাজটা পুলিশ পারে সেই কাজটার জন্য 3টা ফোর্স, এদের সাথে পুলিশ ইনভলভ করিয়া একটা সোকল্ড এলিট ফোর্স নামে মিক্সড একটা ককটেল ফোর্স তো তৈরি করার দরকার নাই। এতে হয় কি, আর্মির রেপুটেশন খারাপ হয়। 2011 সালের 23শে মার্চ ঝালুকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারান লিমন হোসেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো যা দেখবেন। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি বাতিলে হাইকোর্টে রিট, অভিযোগ দেশবিরোধী ও অসম। উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন। আতিকুল ইসলামের জামিনের আবেদনও নামঞ্জুর করেন আদালত। আলাদা মামলায় একই আদালত সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার 4 আসনের সাবেক এমপি ডক্টর আব্দুস শহীদের 3 দিন এবং আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিভিন্ন মামলায় যেহেতু এটা আসলে এই সময় অনেকগুলো হত্যা হয়েছে, এই হত্যার সঙ্গে এইসব আসামিদের বিভিন্নভাবে তাদের জড়িত বিষয়টা চলে আসছে। পুলিশ তদন্ত করে যদি কাউকে কোনো মামলার সঙ্গে জড়িত বিষয়টা নিশ্চিত হয় তখনই তাকে গ্রেপ্তার করা হয়। উপাধ্যক্ষ আব্দুল শহীদকে আজকে যে 55/10/2024 উত্তরা পশ্চিম থানা একটা মানি লন্ডারিং মামলা নিয়ে আসছিলেন। যেহেতু $10,000 পর্যন্ত হয় না, সে কারণে এইটা ফরেন এক্সচেঞ্জ অ্যাক্টে এই মামলা চলতে পারে না। শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, তবে জাতির পিতা বলা মূল সংবিধানের পরিপন্থী বলে হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সকালে সংবিধানের 15তম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে একথা বলেন তিনি। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে 15তম সংশোধনী বাতিলের রিটের উপর 5ম দিনে শুনানি চলছে। রাষ্ট্রপক্ষ কেন এই সংশোধনী বাতিল চায় সে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে শত শত মানুষকে গুম, হত্যা কিংবা নির্বিচারে গায়েবী মামলা দেয়া নয়। এছাড়া সংবিধানে দেশের সব নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করেন তিনি। চলছে সংবিধানের 5ম সংশোধনী বাতিলের রুলের শুনানি। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। বলবেন যে শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে, আদেশ আসতে কত সময় লাগতে পারে? আপনাকে ধন্যবাদ। দেখুন, শুনানি আবার কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা, কারণ এটি বেশ ঘণ্টাখানিক আগে শেষ হয়েছিল এবং মাঝখানে একটু বিরতি ছিল, আবার 2টার পরপরই শুরু হওয়ার কথা। তো এখনই হয়তো অ্যাটর্নি জেনারেল আবারও কোর্টে যাবেন এবং এই শুনানি শুরু হবে। 5ম সংশোধনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সংশোধনী সংবিধানের, এবং যতগুলো সংশোধনী আছে খুব সম্ভবত এটিতেই সবচেয়ে বেশি বিষয় যুক্ত রয়েছে। এখানে 8-9টি বিষয় আছে, তত্ত্বাবধায়ক ইস্যু সবচেয়ে বড়। এছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া, সংবিধানের নারী আসন 45 থেকে 50টি বাড়ানো, উপজাতিদের যে তাদের
তাদের যেই কৃষ্টি কালচার সেগুলোর সংরক্ষণ, বিভিন্ন বিষয়গুলো এখানে কিন্তু সংযোজিত হয়েছে। তো এই সংবিধানের এই সংশোধনীটি মূলত এখান থেকে বেশ কিছুদিন আগে সুজনের যিনি সম্পাদক রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি কিন্তু এই সংশোধনীর জন্য রিটটি করেছিলেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের যে বৈধতা সেটিকে চ্যালেঞ্জ করে। তার পরবর্তীতে এই সংশোধনীতে বিএনপি, জামাত সহ আরও বেশ কয়েকটি পক্ষভুক্ত হয়, কয়েকটি দল। আজকে যেটি হচ্ছে, রাষ্ট্রপক্ষ তাদের শুনানি করছে। এই শুনানির সময় প্রধান রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, যেমনটা আপনি খবরে বলছিলেন। দেখুন, রাষ্ট্রপক্ষের একেবারে সর্বশেষ সাবমিশন যখন হয় তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এক কথায় সংবিধানের ১৫তম সংশোধনী মূলত একটি দলকে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার জন্য এটি আনা হয়েছিল, এবং এই সংশোধনীটি যদি বাতিল না হয় তাহলে যেটি হবে, এই সংশোধনী তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তিনি দাবি করেছেন যে এটি ৯০-এর গণ অভ্যুত্থান বিরোধী, তিনি দাবি করেছেন ২৪-এর যে ছাত্র বিপ্লব সেই বিপ্লব বিরোধী, এবং তিনি এই সংশোধনীতে হাইকোর্টের সামনে একেবারে উচ্চারণ করে বলেছেন যারা নিহত হয়েছেন, মুগ্ধ, আবু সাইদ সহ তাদের আত্মার সাথে তাদের আত্মা শান্তি পাবে না যদি এই সংশোধনী বিলুপ্ত করে বা বাতিল করে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে সহ বেশ কিছু বিষয়ে সংযুক্ত না করা হয়। আজকে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শেষের পরে আরও যারা পক্ষভুক্ত আছেন তাদের শুনানি হবে, এবং আদেশটি কিন্তু আদেশের দিন এখনো এটি নির্ধারণ হয়নি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কয়েকদিন আগে জামাতের পক্ষ থেকে যখন আইনজীবী শিশির মনির শুনানি করছিলেন তখন তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সংশোধনীর ক্ষেত্রে তুলে ধরেন। তিনি বলেছেন, যেহেতু সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়েছিল এবং পরবর্তীতে হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের এক রায়ের মাধ্যমে এই পুরো সংশোধনীটি বাতিল করে দেওয়া হয়, তো সেই রায়ের রিভিউ শুনানি চলছে আপিল বিভাগে, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানি আপিল বিভাগে চলছে। তো যেহেতু ওই রিভিউ শুনানিটি শেষ হওয়ার আগে এই পঞ্চদশ সংশোধনীর শুনানি আবার করাটা ঠিক হবে কিনা এটি নিয়ে জামাত প্রশ্ন তুলেছিল, জামাতের আইনজীবী। তো সব মিলে আজকের অ্যাটর্নি জেনারেলের বক্তব্য কিছুক্ষণ পরে যখন শেষ হবে তারপর আদালত কোনো আদেশ দেন কিনা বা পরবর্তী শুনানি সেটি আসলে জানা যাবে। বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ নিয়ে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে হাইকোর্টের জনস্বার্থে রিটটি করেন ব্যারিস্টার এম কাইয়ুম। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকারের করা এই চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী ও অসম বলে উল্লেখ করা হয়েছে এই রিটে। গত ৬ই নভেম্বর আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ দেখতে না পেয়ে আজ রিটটি দায়ের করেন আইনজীবী। ২০১৭ সালে আদানি থেকে বিদ্যুৎ কিনতে ২৫ বছর মেয়াদী চুক্তি করে সরকার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন। জনাব ইজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই শুরুতেই আপনার কাছে, যে আদানির সাথে চুক্তি বাতিল করলে বিদ্যুৎ সংকটে পড়ার শঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ। প্রথমে আমি যেটা বলতে চাই যে এরকম একটা রিটে আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব না। হ্যাঁ, করতে পারে রিট, কারণ হচ্ছে যে এগুলা মানে এইসব যখন চুক্তি করা হয় ওনারা অতটুক প্রোটেকশন নিয়ে রাখে যে এরকম ধরনের জিনিস হতে পারে একটা এরকম দেশে, যে তাদের এগেনস্টে এরকম রিট টিট হতে পারে। তো সেইটা বিবেচনা করলে আমি মনে করি যে এই রিটের তেমন কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, তাও এই রিটটা অবশ্যই আমাদের এনার্জি মিনিস্ট্রি এবং সরকারকে একটা 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 ডিফিকাল্ট পজিশনে ফেলতে পারে। তা আমি আপনার প্রশ্নটার উত্তর দিই যে আমাদের এটা যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের কি সিচুয়েশন অ্যারাইজ করবে। আমরা যদি সার্বিক প্রস্তুতি নিয়ে রাখি তাহলে হয়তো আমাদের সেরকম সমস্যা হবে না, কিন্তু কথা হচ্ছে সার্বিক প্রস্তুতিটা কি? সার্বিক প্রস্তুতিটা হচ্ছে যে আমরা যতখানি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশে আছে সেগুলাকে সম্পূর্ণ রান করতে হবে। যতখানি কয়লা লাগে এগুলোর যোগান সব সময় কন্টিনিউয়াসলি রাখতে হবে। আরেকটা হচ্ছে আমরা যতখানি এলএনজি ইম্পোর্ট করতে পারি সেটারও যোগান রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে সারা বছর এটাকে মেনটেন করতে হবে। এরপরেও দেখা যাবে যে আমাদেরকে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করতে হবে। আপনি তো জানেন যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এক একটা ইউনিটের
বিদ্যুতের দাম প্রায় ডাবল পড়ে অন্য যে কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের সমস্যাটা কোথায়। এখন কয়লার যোগান এবং এলএনজির যোগান দুইটাই কন্টিনিউয়াসলি রাখতে গেলে এবং তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যে ইয়েগুলো আছে তাদেরকে যদি পেমেন্ট করতে হয় কন্টিনিউয়াসলি, এটা একটা বিরাট বিরাট চাপ আমাদের ডলারের। আরেকটি বিষয় যে চুক্তিটিকে দেশবিরোধী ও অসম বলার কারণ আসলে কি মনে করেন আপনি? না, এটা হতে পারে, কিন্তু এটার জন্য দায়ী কারা হবে? যারা দায়ী তারা তো পলাতক, তারা তো এখন দেশে নাই। যারা আছে এখন তারা কি দায়িত্ব নেবে? তারা তো বলবে না অন্য সরকারের আন্ডারে। এইসব ক্ষেত্রে যেটা হয় এরকম কেসে সাধারণত কোর্ট হয়তো বলবে যে আমরা চুক্তিটা যেখানে হয়েছে সেখান থেকেই এটার ব্যাপারে কোনো ইয়ে আনতে। কিন্তু আমরা যদি আমাদের সরকার যদি খুব স্ট্রং ভাবে এটাকে পারসু করতে চায়, তাহলে তারা যেটা করতে পারে, আমাদের একটা ন্যাশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট হয়েছে, তারপরে দেশে আমরা অধিগ্রহণ করছি, এসব বলে টলে তারা এটাকে অন্যভাবে এটাকে ট্যাকেল করতে পারে। কিন্তু সোজাসুজি ভাবে এটাকে চুক্তিটা যদি বাতিল করতে হয়, আমাদের যেই সমস্যা হবে সেটা হচ্ছে তারা আন্তর্জাতিক ইয়েতে চলে যাবে। আন্তর্জাতিক চলে গেলে আমরা এখন তাদেরকে যেই টাকা দিচ্ছি তার বেশি টাকা দিতে হবে, কারণ তারা ওই আন্তর্জাতিক চাপটা আমাদের উপর আনবে। আন্তর্জাতিক চাপটা কিরকম? এটাকে বলে সভারেন গ্যারান্টি। তার মানে বাংলাদেশ সরকার এটার গ্যারান্টি দিচ্ছে। তার মানে বাংলাদেশ সরকারের যেসব জিনিস বিদেশে আছে সেগুলা তারা ক্রয় করতে পারে। দেখো, আমাদের যদি একটা জাহাজ ধরেন ইয়েতে গেল নেদারল্যান্ডসে, এবং ওরা যদি নেদারল্যান্ডসের কোর্টকে বলে, তাহলে নেদারল্যান্ডস কোর্ট ওই জাহাজ থেকে আটকে দেবে। সো আপনি বুঝতে পারছেন যে এটার মধ্যে কত জটিলতা বরং আরো বাড়বে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিদ্যুৎ খাত নিয়ে অন্তর্বর্তী সরকার কতটা বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পেরেছে বলে আপনি মনে করেন? এখন দেখেন, এটা তো অনেক সমস্যা, এখানে এত সমস্যা জর্জরিত যে এই সমস্যার ওনারা যেটা সমস্যার সমাধানটা একটু অন্যভাবে চিন্তা করছে। ওনারা দেখতে চাচ্ছেন যে কাকে কাকে এই যে গোলমাল যেটা হয়েছে আমাদের রং প্ল্যানিং এবং অন্যান্য জিনিসের কারণে কাদেরকে পানিশমেন্ট দেওয়া যায়। ওনারা কিন্তু ওইটাতেই ব্যস্ত, যে এই সেক্টরে যেই দুর্নীতি হয়েছে তাদেরকে ধরা, তাদেরকে ঠিক করা। বাট আসল যেই জিনিসটা যেটা আমাদের পাওয়ার সেক্টরকে ঠিক করার, আমি মনে করি ওইটাতে ওনারা এখনো আসতে পারেননি। এখন কথা হচ্ছে যে আপনি যদি চোর ধরতে যান, তাহলে চোর ধরতে গেলে আপনাকে তো কিছু লাঠি সোটা নিয়ে বার হতে হয়। ওইটার জন্য সেই পদক্ষেপটা এখন পর্যন্ত চোখে পড়ছে না আপনার। জনাব ডক্টর ইজাজ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকার রংপুর মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রংপুর ও রাজশাহী বিভাগে 5 জন করে 10 জন উপদেষ্টা না দেয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। দুপুর 12টার দিকে মডার্ন মোড়ে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এই সময় ঢাকা রংপুর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। দুপুর 2টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। না হলে তাদের এই চলমান আন্দোলন। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আজ 2.5 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে কারখানার শ্রমিকরা। সকাল 8:30টার দিকে তারা ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। পুলিশ জানায় অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এতে 2.5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়। দেখে মনে হতে পারে 5-6 বছরের শিশু, বাস্তবে তা নয়। গাজীপুরের শ্রীপুরের আনোয়ার হোসেনের বয়স এখন 18। তার কণ্ঠস্বর শিশুর মতো, আচরণে প্রাপ্তবয়স্ক। ভুগছেন নানান অসুখে। কেন তার এই হাল নির্ধারণ করাতে বিশেষজ্ঞের কাছে নেয়ার সামর্থ্য নেই স্বজনদের। সময় গড়ায় বয়স বাড়ে, স্বাভাবিক মানুষের মতো শরীরের গড়ন বাড়ে না আনোয়ারের। গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামে দেখা গেল তাকে।
গ্রামের দরিদ্র দিনমজুর দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। জন্ম 2006-এ, বয়স আটকে আছে 5 থেকে 6 বছরে। দেখতে অন্যদের মতো না হওয়ায় কষ্টের শেষ নেই তার। নানা অসুখে দিন দিনই বিপর্যস্ত হয়ে যাচ্ছে আনোয়ারের জীবন। কদিন পর অজ্ঞানে পড়ে যাই, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, খাওয়া খাইতে পারি না, চলাফেরা করতে পারি না। তারা বলে আমি এত কাটা কেন, পরে আমার খারাপ লাগে, বাড়িতে কান্দি, ভালো লাগে না। কেউ সাথে খেলবার গেলে খেলা পারি না। জন্মের প্রথম 5 বছর ভালোই ছিল আনোয়ার, এরপর জটিলতা শুরু, পায়নি চিকিৎসা। যখন তার 5 বছর বয়স হয়েছে তখন তার এই সমস্যা। তো অনেক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে খালি বলে যে বড় বড় ডাক্তারে নেওয়ার লাগে। বড় বড় ডাক্তারে নিলে আমি কোন থেকে আমি করতে পারবো? আমি চাকরি করি, 8,000 টাকা টেক্সটাইলে সুতার ফ্যাক্টরির মাঝে চাকরি করি। আর্থিক সহযোগিতা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারত আনোয়ার, আশা স্থানীয়দের। টাকা পয়সা হইলে তো তার চিকিৎসা হইতো। মা আবার কাজ কাম হয়ে রাখা, পেট চলে না, তা কি তার চিকিৎসা করবো? ছোট করে ডাক্তারে নিলে বড় বড় হাসপাতাল নিলে লাগবে, অনেক টিয়ার দরকার। জন্মের ফেরত এরকম টিয়া পয়সা বাবা হরতে না, চিকিৎসা করতে হয় না। তবে তার রোগ সম্পর্কে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া দরকার বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আসলে এই সমস্ত যে রোগ, সেটা হয়তো হরমোন বা জেনেটিক প্রবলেমের কারণে হতে পারে। তো জেনেটিক অ্যানালাইসিস এবং হরমোন অ্যানালাইসিস করার পরে জানা যাবে আসলে তার কারণ কী কারণে এই সমস্যা হয়েছে। দিনমজুর আমির হোসেন ও নাসিমা খাতুন দম্পতির 2 ছেলে। বড় ছেলে নাসির উদ্দিনের বয়স 23 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।